হ্যাঁ, Yes, ma'am. দেখতে পাচ্ছ? Yes, ma'am. দেখতে দেখতে পাচ্ছ তো? আচ্ছা, আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেই টপিকটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি। তোমরা সেন্টার অফ গ্র্যাভিটি পড়েছো আগে, সেন্টার অফ গ্র্যাভিটি কি, ঠিক আছে? এবার সেন্টার অফ গ্র্যাভিটি পড়তে গেলে সবার আগে জানতে হবে সেন্টার অফ গ্র্যাভিটিটা কি। অ্যাকর্ডিং টু দ্য নিউটনস theory of gravitation, every object on the earth's surface is attracted by the earth towards its center. যে কোনো অবজেক্ট আর্থের সারফেসে, মানে আমরা তো সবাই তো আর্থের সারফেসে আছি, সেইটা কোন দিকে কোন দিকে অ্যাট্রাক্টেড হয়? আর্থের সেন্টারের দিকে। and due to this attraction it experiences some weight. আর এই অ্যাট্রাকশনের জন্যই আমরা কি পাই? সেই বস্তুটা বা যে কোনো বস্তু যেটা আর্থের সারফেসে আছে তার ওয়েটটাকে পাই। if the mass of the body is small m, যদি কোনো বস্তুর মাস বা ভর যদি স্মল m হয়, তাহলে তার ওয়েট কি হবে? w is equal to m into g, where m টা হচ্ছে কি? m টা হচ্ছে মাস অফ দ্য বডি, অর বাংলা যেটাকে বলে কোনো বস্তুর ভর, আর জি টা হচ্ছে কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে অভিকর্ষজ ত্বরণ। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আর্থের No, ma'am. সারফেসে মানে আমাদেরও ধরো আমাদের প্রত্যেকের তো বিভিন্ন ওজন, মানে বিভিন্ন ওয়েট, এক একজনের এক এক রকম ওয়েট। সেই ওয়েটটা আমরা কিভাবে পাই? সেই ওয়েটটা আমরা কিভাবে পাই? আমাদের কিছু ভর রয়েছে, আর আমরা সবাই কোথায় রয়েছি? আর্থের সারফেসে রয়েছি। তাহলে আর্থ তার সেন্টারের দিকে আমাদেরকে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে? এই যে অ্যাট্রাকশনটার জন্যই আমরা আমাদের ওজনটা আমরা পাই। এইটাই হচ্ছে কি, যেটা দিয়ে এ করছে, যেটা দিয়ে আর্থের সারফেসের দিকে অ্যাট্রাকশন হচ্ছে, সেটাকে কি বলা হয়? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি জানো তো? জিটা Yes. অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমাদের ভর মাল্টিপ্লাইড বাই অভিকর্ষজ ত্বরণ, মানে আমাদের যে কোনো বস্তুর mass of any body and the acceleration, and it is multiplied by the acceleration due to gravity gives the weight of that body. তাই তো? বোঝা গেল? এবার Yes, ma'am. এখানে দেখো এটাকে একটা বডি আমরা ধরে নিয়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ? বড় করে Ma'am, একটু বড় করুন। দেখতে পাচ্ছ এবার পরিষ্কার? Yes. না বুঝতে পারলে বা দেখতে পারলে বলুন। আমরা কি করেছি? একটা বডি কে আমরা একটা অ্যাজিউম করে নিয়েছি, ঠিক আছে, বা কনসিডার করেছি, ঠিক আছে? এর টোটাল ওয়েট কত? এই বডিটার টোটাল ওয়েট কত? ক্যাপিটাল ডব্লিউ, ঠিক আছে? বডিটার টোটাল ওয়েট হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ। ইফ উই অ্যাজিউম আ বডি অফ weight capital W, it is a combination of number of particles weighing W1, W2, W3, W4. আমরা একটা বডিকে কি করেছি? কনসিডার করেছি যে বডিটার টোটাল ওয়েট হচ্ছে W, এবং ধরে নেওয়া হচ্ছে কি যে এই বডিটা নাম্বার অফ পার্টিকেল, মানে অনেকগুলো পার্টিকেলের একটা সমষ্টি, যাদের প্রত্যেকের ওজন, মানে এক একটা পার্টিকেলের ওজন কারোর হচ্ছে W1, কারোর W2, কারোর W3, কারোর W4. Then their weights act toward the centers of the earth. তাহলে এই সমস্ত যে প্রত্যেকটা পার্টিকেলের, এই যে পার্টিকেল গুলোর প্রত্যেকটার এই যে ওয়েট রয়েছে, সবগুলো একসাথে টোটালি কোন দিকে কাজ করবে?
towards the center of the earth. এটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে কনসিডারেশনটা? No, sir. No, ma'am. Since the distance of earth center is very large as compared to the size of the particle, যেহেতু আর্থের সেন্টারের ডিস্টেন্সটা অনেক বেশি লার্জ কার তুলনায় না পার্টিকেল গুলোর সাইজের তুলনায়, we can consider these forces as a system of like parallel force. তোমাদেরকে পড়িয়েছিলাম না ফোর্সেস গুলো কত ধরনের ফোর্স হয়, মনে আছে? ফার্স্ট দিনকে পড়িয়েছিলাম তোমাদেরকে আমি কত ধরনের ফোর্স হয়, মনে নেই কারোর? প্যারালাল ফোর্স কি বলেছিলাম না? না মনে থাকলে কি করে হবে? প্যারালাল ফোর্স কাকে হয় বলেছিলাম, লাইক ফোর্স কাকে হয়, আনলাইক ফোর্সেস কাকে বলে পড়িয়েছিলাম না? প্যারালাল ফোর্স কি? এই দেখো এটা, এইগুলো কি, এই যে প্রত্যেকটা ওয়েট কি আছে একে অপরের সঙ্গে প্যারালাল আছে তো। প্যারালাল কথাটার অর্থ হলো বাংলায় সমান্তরাল। তাহলে এই ওয়েট গুলোকে দেখতে কিরকম লাগছে, পুরো সিস্টেমটাকে কেমন লাগছে দেখতে বলো? প্যারালাল ফোর্সেস এর মতো লাগছে, লাইক প্যারালাল ফোর্সেস। and they have their resultant, এবং এই প্রত্যেকটা প্যারালাল ফোর্সেস কি আছে, এদের রেজাল্টেন্ট আছে। যে রেজাল্টেন্টটা কার সাথে ইকুয়াল হবে, এই যে প্রত্যেকটা পার্টিকেলের যে ওজন তাদের সামেশনের সঙ্গে রেজাল্টেন্টটা সমান হবে, ইকুয়াল হবে। তার মানে সেটা কোনটা, রেজাল্টেন্টটা কোনটা, এই ক্যাপিটাল ডব্লিউ ওটা। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? আরেকবার বলছি, যারা বোঝুনি না বুঝলে বলবে, তাও আমি আরেকবার যতখানি এতটা পড়ালাম সেটাকে একটু ছোট সামারি করে বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে যে আমরা এরকম একটা বস্তুকে আর্থের সারফেসে কল্পনা করে নিলাম, যে বস্তুটার কিনা টোটাল মানে ওয়েট হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ, ঠিক আছে? আর ধরে নেওয়া হলো এই বস্তুটা অনেকগুলো পার্টিকেলের কম্বিনেশনে তৈরি। এবার প্রত্যেকটা পার্টিকেলের যদি ওয়েট গুলো W1, W2, W3, W4 হয়, তাহলে সিস্টেমটা দেখতে একটা লাইক প্যারালাল ফোর্সেসের সিস্টেমের মতো দেখায়। এবং কি হয়, সিস্টেমটাকে দেখতে কিরকম লাগে না, একটা লাইক প্যারালাল ফোর্সেসের মতো তো লাগে। এবং এই যে W1, W2, W3, W4 এই যে ফোর্স গুলো আছে, প্রত্যেক এই যে ওয়েট গুলো আছে প্রত্যেকটা পার্টিকেলের, এগুলোর একটা রেজাল্টেন্ট ওয়েট পাই আমরা, ঠিক আছে? এগুলোর একটা রেজাল্টেন্ট ওয়েট পাই, ঠিক আছে? বা একটা রেজাল্টেন্ট, এগুলোকে যদি W1, W2, W3, W4 কে যদি আমরা ফোর্স হিসেবে কল্পনা করি, তাহলে আমরা একটা রেজাল্টেন্ট ফোর্স পাই, যে রেজাল্টেন্টটা কার সমান না, এই যে প্রত্যেকটা পার্টিকেলের যে ওজন আছে তাদের সামেশন বা সমষ্টির সমান। বুঝতে কোনো অসুবিধা হয়নি? নো ম্যাম, বুঝেছি। এই যে রেজাল্টেন্টটা কি, এই রেজাল্টেন্টটা কোনটা, এই যে ক্যাপিটাল ডব্লিউটা হচ্ছে রেজাল্টেন্ট। এই W1 যার মান হচ্ছে W1, W2, W3, W4 এই যে ওয়েট গুলো আছে তাদের সমষ্টি বা তাদের সামেশনের সমান, ঠিক আছে? The point to which the whole weight of the body acts irrespective of the position of the body is known as the center of gravity of the body. তাহলে এক্ষেত্রে কোনটা হবে, কোন পয়েন্টটা হবে? The point to which the whole weight of the body acts irrespective of the position of the body is known as center of gravity of the body. কোনটা হবে বলো? এখানে
টোটাল ফোর্স কোনটা বলো? টোটাল ফোর্স মানে হোল ওয়েটটা কোনটা? টোটাল ওয়েটটা কোনটা? এই যে ক্যাপিটাল ডব্লিউ। Yes. 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 তাহলে ক্যাপিটাল ডব্লিউটা, সরি, তাহলে ক্যাপিটাল ডব্লিউটা কোন পয়েন্ট দিয়ে গেছে? যে জি পয়েন্ট দিয়ে গেছে। Yes. তাহলে জিটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্যাট বডি। বোঝা গেল? তার মানে কি? তার মানে হচ্ছে কোন বস্তুর মধ্যে এমন কোন একটা বিন্দু, যেই বিন্দুতে কি হয়, বস্তুটার হোল ওয়েট অ্যাক্ট করে। ঠিক আছে? বস্তুটা তার পজিশন চেঞ্জ করলো, মানে বস্তুটা ধরো এখানে এখানে আছে, ও ওখানেও যেতে পারে, ও এখানেও যেতে পারে, ওখানেও যেতে পারে, যেখানেই ও মুভ করুক না কেন বা ওর পজিশন চেঞ্জ করুক না কেন, ওর সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু একটা ফিক্সড পজিশনেই থাকবে। কোন পজিশনে? না যে বিন্দু দিয়ে এই বস্তুটার টোটাল ওয়েটটা কাজ করছে। তাহলে এখানে টোটাল ওয়েট হচ্ছে বস্তুর টোটাল ওয়েট কোনটা? ডব্লিউ। তাহলে ডব্লিউটা কোন পয়েন্ট দিয়ে কাজ করছে? জি পয়েন্ট দিয়ে। তাহলে জিটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্যাট বডি। কারো অসুবিধা থাকলে বলো, আবার বোঝাবো। ম্যাম বুঝেছি। ম্যাম আরেকবার একটু আরেকটু, আচ্ছা একটু আচ্ছা নেটওয়ার্কটা কেটে গেছে, বেরিয়ে আমরা গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই বোঝাবো, যতবার বলবে ততবার বুঝিয়ে দেবো। আচ্ছা, আমরা ধরো প্রথম আমাদের যে জিনিসটা আমাদেরকে সেন্টার অফ গ্র্যাভিটি বুঝতে গেলে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কোনো বস্তুর ওজন বলতে কি বুঝি। ঠিক আছে? আমরা সবাই কোথায় আছি? আর্থের কোন জায়গায় আছি? সারফেসে আছি। ঠিক আছে? তাহলে আর্থের সারফেসে যে আমরা আছি, আমাদের প্রত্যেকের তো বিভিন্ন ওজন আছে, তেমন বিভিন্ন বস্তুগুলোরও নানান ওজন রয়েছে। ঠিক আছে? যে কোনো বস্তুর ওজন রয়েছে। ঠিক আছে? এই যে ওজন আছে, এটা আমরা কিভাবে পরিমাপ করি? না, প্রত্যেকটা বস্তুর নিজের কিছু ভর আছে, ভর বা মাস। এই মাসটাকে যদি আমরা স্মল এম ধরি, তাহলে কি হয়, আমাদের আর্থ কি করে, তার সেন্টারের দিকে কি করে, অ্যাট্রাক্ট করে। ঠিক আছে? এই অ্যাট্রাকশনের জন্যই আমরা কি করি, আমাদের মধ্যে কি হয়, আমাদের ওজনটা আমরা পাই, তাই তো? তাহলে বস্তুর ওজন বলতে আমরা কি বুঝি? কোন বস্তুর ওজন বলতে আমরা কি বুঝি? এম ইন্টু জি। এই যে ওয়েট। কোন বস্তুর ওজন বলতে আমরা কি বুঝি? এম ইন্টু জি। এম ইন্টু জি এর মধ্যে এমটা কি? এম ইন্টু জি এর মধ্যে এমটা কি? মাস বা ভর। ভর আর জিটা হচ্ছে কি? জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ গ্র্যাভিটি বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যারা ইংলিশে, তারা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে? এটা বোঝা গেল। এবার এটা হচ্ছে আমাদের বেসিক, যেটা আমাদেরকে সেন্টার অফ গ্র্যাভিটি বুঝতে গেলে আমাদের দরকার আগে, সেটা হলো ওজন জিনিসটা কি, সেটা বুঝবো। এবার আমরা বুঝবো সেন্টার অফ গ্র্যাভিটি বলতে আমরা কি বুঝি। এখানে দেখো, এখানে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা বডিকে কনসিডার করে নেওয়া হয়েছে। ধরো এরকম একটা বডি আর্থের সারফেসে আছে। ঠিক আছে? যেই বডিটার টোটাল ওয়েট হচ্ছে ক্যাপিটাল ডব্লিউ। এবার ধরে নেওয়া হলো বডিটার মধ্যে অসংখ্য পার্টিকেলস আছে, মানে অনেকগুলো পার্টিকেলস এর কম্বিনেশনে এই বডিটা তৈরি। তাহলে প্রত্যেকটা পার্টিকেলের নিজস্ব ওজন আছে, ইন্ডিভিজুয়াল ওয়েট আছে। তাহলে যদি প্রত্যেকটা পার্টিকেলের, সাপোজ আমি ধরি W1, W1, W2, W3, W4 এরকম করে যদি ওজন থাকে, তাহলে এই সিস্টেমটাকে দেখতে কেমন লাগে? একটা লাইক প্যারালাল ফোর্সেস এর মতো দেখতে লাগে। একটা লাইক প্যারালাল ফোর্সেস এর মতো দেখতে লাগে, মানে সিস্টেম অফ ফোর্সেস। ঠিক আছে? তাহলে এই যে ওজনগুলো রয়েছে W1, W2, W3, W4, এগুলোর মাস্ট বি কোনো একটা রেজাল্টেন্ট রয়েছে। যে রেজাল্টেন্টটা কার সাথে ইকুয়াল? না, এই যে প্রত্যেকটা ওজন আছে, সেই ওজনগুলোর
সমষ্টির সঙ্গে সমান, সেই রেজাল্টেন্টটা কোনটা? এই যে ক্যাপিটাল ডব্লিউ। এই যে ক্যাপিটাল ডব্লিউটা, এই ক্যাপিটাল ডব্লিউটা কোন বস্তুর মধ্যে যে বিন্দু দিয়ে ক্রিয়া করে, বা বস্তুর মধ্যে এমন একটা কোনো বিন্দু আছে বা এমন একটা কোনো পয়েন্ট আছে যে পয়েন্টে এই বস্তুটার টোটাল ওয়েটটা অ্যাক্ট করে, সেই বিন্দুটাকেই বলা হয় কি? সেই বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটি। বোঝা গেল? সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এই যে আমরা এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছি, এখানে এই ডব্লিউ যেটা আছে, রেজাল্টেন্ট ডব্লিউ, সেটা কোন বিন্দু দিয়ে ক্রিয়া করছে? জি বিন্দু দিয়ে ক্রিয়া করছে, তাই তো? তাহলে জিটা হচ্ছে এই বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটি। আশা করি সবাই বুঝেছো। যে বলছে না বুঝতে পারলে বলবে, আর যদি স্ক্রিন কখনো আটকে যায় আমাকে একটু বলবে। বৃষ্টি হওয়াতে না নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। আচ্ছা, এবার দেখো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। স্লাইডটা চেঞ্জ হয়েছে? Yes, ma'am. আচ্ছা, এবার চলে আসছি আমরা কিছু সলিড অবজেক্টের ক্ষেত্রে। In case of solid object like sphere, cylinder, cone, etc., we can express the position of their CG by only one dimension on its axis of symmetry, that is the vertical axis. আচ্ছা, এক্ষেত্রে আমাদের কি দেখো আমরা আগের যে স্লাইডটা ছিল সেখানে দেখো আমরা এখানে কতগুলো অ্যাক্সিস পেয়েছি। এক্স অ্যাক্সিস পেয়েছি, এখানে ওয়াই অ্যাক্সিস পেয়েছি, আর এখানে হচ্ছে আমরা জেড অ্যাক্সিস পেয়েছি। মানে এই তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে আমরা কি করি? বস্তুর অবস্থানটাকে বা পজিশনটাকে আমরা কি করতে পারি? এক্সপ্রেস করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। এক্ষেত্রে বলছে কি? সলিড অবজেক্টের ক্ষেত্রে, যেমন স্ফিয়ার, স্ফিয়ার মানে কি? গোলক বয় বাংলা যেটা। সিলিন্ডার, সিলিন্ডারের বাংলাকে আমি ভুলে গেছি। কোন মানে হচ্ছে শঙ্কু, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আমরা ওদের সিজির পজিশনটা কোন অ্যাক্সিস অফ সিমেট্রি দিয়ে আমরা এক্সপ্রেস করি? না কেবলমাত্র ওদের ভার্টিক্যাল অ্যাক্সিস, এই ভার্টিক্যাল অ্যাক্সিস। দেখো সিজিটা দেয়া আছে h/4। h মানে কোনটা? এই উপর থেকে নিচ অবধি ওর হাইট, যেটা মানে এইখান থেকে এত অবধি ওর হাইটটা যদি h হয়, তাহলে ওর সেন্টার অফ গ্র্যাভিটিটা পজিশনটা কেমন হবে? না এই নিচের থেকে h/4 উপর। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা, এইটা বোঝানোর জন্য আরেকটা জিনিস তোমাদেরকে একটু ভালো করে বোঝাই। এখানে এখানে হচ্ছে যেটা তোমাদেরকে আমি শর্টে বললাম, এক্স, ওয়াই আর জেড, এই তিনটে অ্যাক্সিসের অ্যাবাউটে পজিশন, যে কোনো বস্তুর পজিশনকে আমরা কি করি? রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এইখানটা আমি একটু বোঝাই এই জায়গাটা। দ্য পজিশন অফ দ্য পয়েন্ট ইন দ্য স্পেস শুড বি আইডেন্টিফাইড উইথ রেসপেক্ট টু 3 রেফারেন্স প্লেন। এই তিনটে রেফারেন্স প্লেন কি? না বলছি, if the lines of intersection of 3 mutually perpendicular planes are OX, OX, OY and OZ, then the position of CG of 3-dimensional object can be obtained by coordinates X, Y, Z in Cartesian system. বোঝা গেল? না আরেকবার বোঝাবো? প্রথমে যেটা বললাম, যে কোনো বস্তুর অবস্থানকে আমরা কি করতে পারি? তিনটে রেফারেন্স প্লেন বা তিনটে রেফারেন্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বা বলতে পারি। যদি লাইন অফ ইন্টারসেকশন মানে যে বিন্দুতে ছেদ করে তিনটে প্লেন, if the lines of intersection of 3 mutually perpendicular planes are OX,
OY and OZ এটা কোন জায়গাতে ইন্টারসেক্ট করছে? ও বিন্দুতে এসে ইন্টারসেক্ট করছে, তাই তো? Yes. তাহলে Yes, যদি ma'am. কোনো 3 ডাইমেনশনাল অবজেক্ট থাকে তাহলে আমরা কি করতে পারি? তাদের অবস্থানটা আমরা অবটেইন করতে পারি, মানে পেতে পারি কিভাবে না, এক্স ওয়াই জেড এই কার্টেসিয়ান সিস্টেম। ঠিক আছে, এরপর যখন ডেরিভেশন গুলো তোমরা পরে শিখবে, যদি তোমাদের সিলেবাসে থেকে থাকে, তাহলে এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, এবার আমরা যেটা সলিড অবজেক্টের ক্ষেত্রে দেখছিলাম, তাহলে সলিড অবজেক্টের ক্ষেত্রে আমাদের কি করছি, আমরা কোন বরাবর সিজিটাকে লোকেট করতে পারছি? কেবলমাত্র ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, তাই তো? বোঝা গেল? Yes, ma'am. তাহলে আমরা এই যে পজিশন অফ দ্য সিজিটা আমরা তাহলে কত ডাইমেনশনে, কোন ডাইমেনশনে নেব? কতগুলো ডাইমেনশনে বলো? অ্যাক্সিস অফ সিমেট্রি তো একটাই, তাই তো? বাই অনলি ওয়ান ডাইমেনশন অন ইটস অ্যাক্সিস অফ সিমেট্রি, যেটা বললাম কি ভার্টিক্যাল অ্যাক্সিস, তাই তো? বুঝেছো কি বোঝনি বলো এটা? Yes. তার মানে এই সমস্ত সলিড অবজেক্টের ক্ষেত্রে ওদের সিজি লোকেশনটা আমরা কেবলমাত্র ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবরই পাবো, তিনটে অ্যাক্সিস লাগবে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো সেন্ট্রয়েড বলতে কি বুঝি। এই পার্টটাকে কি বলে জানো? এই পার্টটাকে যেখান থেকে আমরা সিজিটাকে মাপছি, মানে সিজিটার ডিস্টেন্সটা নিচ্ছি, এই পার্টটাকে কি বলে জানো? বেস বলে। ভূমি, ভূমি বাংলায় যেটাকে বলে ভূমি, এটা হচ্ছে বেস। ঠিক আছে, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি এটা কি একটা রাইট সার্কুলার কোণ তো? Yes. Yes, ma'am. তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি কি বলবে? সিজি লোকেশনটা কোথায় রাইট সার্কুলার কোণে? বলো, নিজেরা বলো, নিজের ভাষাতে বলো, তাও চেষ্টা করো, ভুল হলে আমি ঠিক করে দেবো, কেউ পারলে বলো। স্যার ম্যাম বেস থেকে হাইটের 4 ভাগের আমরা কিভাবে বলবো? দ্য সিজি অফ আ রাইট সার্কুলার কোণ ইজ অ্যাট আ হাইট h/4 ফ্রম ইটস বেস, তাই তো? Yes, ma'am. রাইট সার্কুলার কোণে Yes. সিজিটা কোথায় আছে? ওর বেসের থেকে বা ওর ভূমির থেকে h/4 হাইটে আছে, মানে h/4 উচ্চতায় আছে। কারণ তুমি যখন একটা এক্সাম্পল দেবে, সেই এক্সাম্পলটাকে তো তোমার ছবিতে শুধু লিখলে হবে না, তার নিচে তো তোমাকে সেটাকে একটু এক্সপ্লেন করে দিতে হবে, তাই তো? তাহলে আমরা কিভাবে লিখবো? দ্য সিজি অফ দ্য রাইট সার্কুলার কোণ ইজ অ্যাট আ হাইট h/4 ফ্রম ইটস বেস। ঠিক আছে, বোঝা গেল? Yes, ma'am. তোমরা কি বাংলায় লেখো এখনো এখানে কেউ আছো? না ম্যাম, ইংলিশেই তো লেখা হয়। হ্যাঁ, সেটা হলেই ভালো হয়। তার কারণ হচ্ছে বাংলায় লিখে খুব একটা সুবিধা হয় না, ইংলিশে বইগুলো ভালো হয়, আর ইংলিশে লেখাটাই ভালো, কারণ এরপর তোমাদের তো পুরোটাই ইংলিশেই আর কি করতে হবে, সুতরাং ইংলিশে লেখাটাই বেটার। আচ্ছা, এবার সেন্ট্রয়েড কি? সেন্ট্রয়েড কেউ বলতে পারবে? আমরা তো এই এতটা অবধি জানলাম হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এবার সেন্ট্রয়েডটা কি? আচ্ছা, প্লেন ফিগার যেগুলো আছে, যেমন ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল, সার্কেল, এদের কেবলমাত্র এরিয়া আছে, মানে ক্ষেত্রফল আছে, কিন্তু কোনো মাস নেই বা ভর নেই। তাহলে এই ধরনের
প্লেন ফিগার গুলোর যে সেন্টার অফ এরিয়া তাকে বলা হয় সেন্ট্রয়েড। বোঝা গেল? The plane figures like triangle, quadrilateral, circle, etc. have only areas but no mass. The center of area of such figures is known as centroid. পরিষ্কার হলো কি হলো না বলো, আমি বোঝাবো। Yes, ma'am. না বুঝতে পারলে কিন্তু বলো, চুপ থাকলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, জায়গাগুলো এখন ক্লিয়ার করে নাও। ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি বলতে আমরা কি বুঝেছিলাম? কোন বস্তুর ওয়েটটা তার উপর যে বিন্দুতে অ্যাক্ট করে, টোটাল ওয়েটটা, সেটাকে আমরা বলেছিলাম সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে ওয়েট বলতে সেখানে আমাদের কি কি লেগেছিল? ওয়েট মানে কি? কার কার প্রোডাক্ট? মাস, Mass or gravitational acceleration আছে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, কিন্তু যাদের ক্ষেত্রে এই যে এম, স্মল এম, মাসটা নেই, যেমন প্লেন ফিগার্স, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটারাল, সার্কেল, তাদেরও তো একটা এরকম বিন্দু থাকে। ঠিক আছে, যেখানে যে বিন্দুটা কি, যে বিন্দুটা ওখানে যেমন ওয়েটটা কনসেন্ট্রেটেড আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের এরিয়াটা আমরা কিভাবে, এরিয়ার যে আমাদের যে মেইন যে আমাদের যে কেন্দ্রটা আছে সেটাকে আমরা কি করে ডিফাইন করব, সেটার আমরা নাম দিয়েছি সেন্ট্রয়েড। বাংলায় অনেকদিন পড়াশোনা করি না তো বাংলা টার্মগুলো বলতে খুব অসুবিধা হয়। ঠিক আছে, তাও তোমাদের যতটা হেল্প করার আমি করে দেবো। ঠিক আছে, তাহলে প্লেন ফিগার গুলোর ক্ষেত্রে যাদের এরিয়া আছে কিন্তু কোনো মাস নেই, তাদের ক্ষেত্রে সেই এরিয়ার সেন্টারকেই বলা হয়, ঠিক আছে, সেন্ট্রয়েড। বোঝা গেল? ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে আমি নেক্সট Yes, স্লাইডে ma'am. যাচ্ছি। Yes, ma'am. এবার ধরো এটা একটা ল্যামিনা আছে, এই ল্যামিনাটার তোমাকে সেন্ট্রয়েড বার করতে হবে। ঠিক আছে, কি করে আমরা বার করব? মানে এই যে জিটা দেখতে পাচ্ছ, জিটা হচ্ছে ওর সেন্ট্রয়েড। ঠিক আছে, ল্যামিনা বলেছি, ল্যামিনা মানে কি? তার কোনো মাস নেই। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি হবে না, এক্ষেত্রে আমরা এটাকে বলবো কি? সেন্ট্রয়েড। তাহলে এই যে সেন্ট্রয়েড জিটা আছে, এই জিটার পজিশনটা আমরা কিভাবে এক্সপ্রেস করব লিখে? ছবিতে দেখো, দেখতে পাচ্ছ ছবিতে? Yes, ma'am. Yes, ma'am. এখানে দেখা যাচ্ছে, দেখো জি থেকে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস অবধি জি এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এক্স বার, আর জি থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিসের উপর অবধি যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ওয়াই বার। ঠিক আছে, তাহলে এক্স বারটা হচ্ছে কি? এক্স বারটা কিসের জন্য? ও ওয়াই এর জন্য। ও ওয়াই এর জন্য, এখানে ও আছে আর উপরে ওয়াই আছে, তাহলে এক্স বারটা হচ্ছে ও ওয়াই এ, আর ওয়াই বারটা কার হবে তাহলে? ও এক্স এ। দুটো অ্যাক্সিস আছে তো, ও ওয়াই আর ও Yes, এক্স। ma'am. আমি এখানে, তোমরা এখানে এক্স অ্যাক্সিসও বলতে পারো, কিন্তু ও এক্স আর ও ওয়াই বলাটাই বেটার। ঠিক আছে, তাহলে এই ল্যামিনাটার সেন্ট্রয়েডটা কি পজিশনে আছে? না এক্স বার ডিস্টেন্সে আছে ফর ও ওয়াই, আর ওয়াই বার ডিস্টেন্সে আছে ফর ও এক্স। এই জন্য বলছে সেন্ট্রয়েড অফ দ্য ল্যামিনা ইজ অ্যাট আ ডিস্টেন্স এক্স বার and y bar for OY and OX axis respectively. বোঝা গেল জিনিসটা?
তোমাকে এখানে মানে জিনিসটা কি শেখালাম, যে এইভাবে যদি কোনো রিপ্রেজেন্টেশন থাকে তাহলে সেখান থেকে আমরা জিটার পজিশনটা আমরা কিভাবে এক্সপ্রেস করব। তাহলে কি বলতে হবে, ল্যামিনার সেন্ট্রয়েডটা এক্স বার ডিস্টেন্সে ও ওয়াই অ্যাক্সিসে আর ওয়াই বার ডিস্টেন্সে ও এক্স অ্যাক্সিসের থেকে আছে। বোঝা গেল? ক্লিয়ার হলো জিনিসটা? ইয়েস ইয়েস ম্যাম। এবার নেক্সট চলে যাব স্টেবিলিটির জন্য। স্টেবিলিটিটা তো খুব ইম্পর্টেন্ট ফর সেন্টার অফ গ্র্যাভিটি। For stability, everybody tries to remain in such a position where its potential energy is minimum. Potential energy কি? What is potential energy? আর what is kinetic energy? কারো মনে আছে? ইয়েস Potential energy মানে বাংলা যেটাকে মনে হয় স্থিতিশক্তি বলে, আর কাইনেটিক এনার্জি মানে মনে হয় গতিশক্তি বলে, আমার খেয়াল নেই, মনে হচ্ছে ইয়েস তাই ম্যাম। হবে, মানে বঙ্গানুবাদ করলে তাই দাঁড়ায়। তাহলে স্টেবিলিটি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কোনো বস্তু স্থির অবস্থায় থাকলে, মানে স্ট্যাটিক কন্ডিশনে তার মধ্যে যে এনার্জি গেইন করে সেটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে? তাহলে হচ্ছে কোনো বডি স্টেবল কখন হবে না, যখন ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা কি হবে, মিনিমাম থাকবে। ঠিক আছে? For stability, everybody tries to remain in such a position where its potential energy is minimum. তাহলে কোনো বস্তুর স্থির অবস্থায় থাকাকালীন তার মধ্যে যদি পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম থাকে তাহলে সেই বস্তুটা স্টেবল কন্ডিশনে আছে। In this position, the equilibrium of the body is stable. ঠিক আছে? এই পজিশনে কোনো বডির ইকুইলিব্রিয়ামটাও স্টেবল। তাহলে স্টেবিলিটিতে থাকতে গেলে কি করতে হবে, the vertical line passing through the center of gravity of the body should within the base, the more the extended the base of the body, the more it will be stable. বুঝলে না কিছুই বুঝলে না, তাই তো? না ম্যাম বুঝেছি। না, আরেকবার বুঝি, তুমি একা বুঝলে হবে না তো, সবাই তো বুঝতে হবে। এই দেখো, আমরা যদি এটাকেই ধরি, এটার মধ্যে দিয়ে একটা ভার্টিক্যাল লাইন পাস করছে তো, সিজিটা, সিজির মধ্যে দিয়ে, সিজি কোথায়, এখানটা জি, বড় করি, জিটা কোথায় হবে বলো, এখানটায় জি হবে। ইয়েস ম্যাম। তাহলে এই যে জিটা বা এই যে তোমার সেন্টার অফ গ্র্যাভিটিটা, এই সেন্টার অফ গ্র্যাভিটিটার মধ্য দিয়ে কে পাস করছে, ভার্টিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে? বোঝা গেল? এই সলিড অবজেক্টটাকে দেখে কি মনে হচ্ছে, স্টেবল তো? ইয়েস স্টেবল ম্যাম না স্টেবল। আনস্টেবল? স্টেবল। তাহলে এখানে কি বলছে, দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি শুড উইদিন দ্য বেস। ঠিক আছে? শুড উইদিন দ্য বেস। বোঝা গেল না? আবার বলবো, কি বলেছিলাম, বেস কোনটা, এই পার্টটা হচ্ছে বেস। তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিসটা বেসের উপর আছে? ইয়েস ম্যাম পারপেন্ডিকুলার। আছে তো, ভার্টিক্যাল Yes, অ্যাক্সিসটা ma'am. বেসের উপর আছে। The more extended the base of the body, the more it will be stable. মানে বেসটা যত বেশি এক্সটেন্ডেড হবে তত কোনো বডি কি হবে, স্টেবল হবে। ঠিক আছে? The more the center of gravity of the body is near the base, the more it will be stable. এই যে সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে,
the more the center of gravity of the body is near the base. মানে এই যে সিজিটার এই যে জি পয়েন্টটা এখানে যে জি পয়েন্টটা আছে মানে h/4 যেখানে দাগটা গেছে এই যে এখানে, এটা যত বেসের কাছাকাছি হবে সেই বডিটা তত বেশি স্টেবল হবে। ক্লিয়ার হলো? তাহলে স্টেবিলিটির দুটো শর্ত পেলাম। একটা আমরা কি শর্ত পেলাম, যে না ভার্টিক্যাল অ্যাক্সিসটা যদি সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করে তাহলে সেটাকে সবসময় কিসের মধ্যে থাকতে হবে, বেসের উপর থাকতে হবে। আরেকটা হচ্ছে কোনো বস্তু সেন্টার অফ গ্র্যাভিটিটা বেসের যত কাছে হবে সেই বস্তুটা তত বেশি স্টেবল হবে। ক্লিয়ার হলো? স্টেবিলিটির দুটো কি কন্ডিশন আছে? ক্লিয়ার হলো? আচ্ছা, Yes, এবার ma'am. নেক্সট আমরা কিছু এক্সাম্পলের ক্ষেত্রে চলে যাব। দেখতে পাচ্ছ পরিষ্কার? Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. এক্সাম্পল কি বলছে? স্টেবিলিটি এক্সাম্পল, in motor cars and automobiles the CG is kept as low as possible to increase the stability. CG kept low কেন বললাম? যত বেসের কাছে হবে তত CG ডিস্টেন্সটা কত হবে? কম হবে, তাই তো? Yes, ma'am. ক্লিয়ার নয়? Yes, ma'am, clear. বেস থেকে যদি ডিসটেন্স বেশি হয় তাহলে ওটা আনস্টেবল হয়ে যাবে একটু হ্যাঁ, করে। তাহলে সিজির মানটা যত কম হবে তত কি হবে? স্টেবিলিটি বাড়বে। এই কারণে মোটর কার আর অটোমোবাইলে কি করা হয়, সিজিটাকে কি করা হয়? কম রাখা হয়। ঠিক আছে, কম রাখা হয় মানে বেসের কাছাকাছি রাখা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে the leaning tower of Pisa is so inclined that an observer thinks that it will fall down. পিসার যে লিনিং টাওয়ারটা আছে সেটা এতটাই ইনক্লাইন করা যে কোনো অবজারভার দেখলে ভাববে এটা হয়তো এক্ষুনি পড়ে যাবে। The vertical line passing through the center of gravity as within the base of the tower, and that is the reason of the tower stands in stability. কি বলছে? যে ভার্টিক্যাল লাইনটা সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করে সেটা হচ্ছে টাওয়ারের বেসের উপর। ঠিক আছে, টাওয়ারের বেসের উপর হলে কি হবে? সিজি ভ্যালু কি? মিনিমাম, তাই তো? সিজি ডিস্টেন্সটা মিনিমাম তো, সেই কারণে স্টেবিলিটির সঙ্গে লিনিং টাওয়ারটা দাঁড়িয়ে আছে। বোঝা গেল? আরেকবার বলবো? আরেকবার বলবো? আরেকবার বলবেন? ম্যাম আরেকবারটি বলুন। পিসার লিনিং টাওয়ার শুনেছো তো? পিসার যে লিনিং টাওয়ারটা, ম্যাম হিলানো হ্যাঁ, তো সেটাকে যদি আমরা চোখের সামনে দেখি তাহলে দেখলে আমাদের মনে হবে ওটা এতখানি ইনক্লাইন করা আছে যে মনে হবে এক্ষুনি টাওয়ারটা পড়ে যাবে, কিন্তু পড়ে যায় না। এতগুলো বছর ধরেও কিন্তু স্টেবিলিটির সঙ্গে রয়েছে। কেন রয়েছে? তার কারণ হচ্ছে ওর যে সিজিটা আছে, ঠিক আছে, সেই সিজির উপর দিয়ে যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা যাচ্ছে, ঠিক আছে, ভার্টিক্যাল লাইনটা বা ভার্টিক্যাল অ্যাক্সিসটা ওর যে সিজির উপর দিয়ে পাস করছে সেটা কোথায় আছে? না ওর বেসের উপর আছে, উইদিন দ্য বেস অফ দ্য টাওয়ার। তখন কি বুঝিয়েছিলাম মনে পড়ছে? একটু আগে যে আমি সলিড কোনটা দেখালাম, কি বলেছিলাম? স্টেবিলিটির দুটো শর্ত বলেছিলাম না? হ্যাঁ ম্যাম। এই যে প্রথম শর্তটা কি ছিল? the vertical line passing through the center of gravity, the vertical line passing through the center of gravity of the body should within the base. এটা ছিল 1 নম্বর স্টেবিলিটি শর্ত, 1 নম্বর কন্ডিশন। তাহলে এই কন্ডিশনটাকে মেইনটেইন করে চলে, ঠিক কি না?
Yes, ma'am. না বুঝলে বলো, মনে সংশয় নিয়ে মাথা হেলাবে না। আমরা স্টেবিলিটির দুটো শর্ত পড়েছিলাম। একটা কি পড়েছিলাম, যদি ভার্টিক্যাল লাইন পাসিং থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি শুড উইদিন দ্য বেস, তাহলে কি হবে, তাহলে কি হবে, বডিটা স্টেবল হবে। আরেকটা কি পড়েছিলাম, সেন্টার অফ গ্র্যাভিটিটা যদি বেসের কাছে হয়। তাহলে মোটর কারের যেটা আমরা এক্সাম্পল দেখলাম, মোটর কারের আমরা যেটা এক্সাম্পল দেখলাম, সেখানে আমরা দেখেছি যে সিজিটা কি করা হয়, কম রাখা হয় যাতে করে স্টেবিলিটিটা ইনক্রিজ করে। কিন্তু 1 নম্বর যেটা আমাদের শর্ত আছে, সেটার উদাহরণ হলো কি, লিনিং টাওয়ার অফ পিসা। এখানে কি হচ্ছে, কি করা হয়, টাওয়ারের যে সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে, সেই সেন্টার অফ গ্র্যাভিটিটার থ্রুতে যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা চলে যায়, সেটা সবসময় উইদিন দ্য বেস থাকে। মানে এটাকে যদি আমি বোঝাই, এর বেসের থেকে সিজিটা যত কম ডিস্টেন্সে থাকবে, এটা তত স্টেবল হবে। তাহলে বেসের উপরেই যদি সিজিটা থাকে, তাহলে কি হবে, বেসের উপরেই যদি সিজিটা আমার থাকে, তাহলে কি হবে বলো, স্টেবিলিটি অনেক বাড়বে। বাড়বে। তাহলে ওটার ক্ষেত্রেও বেসের উপরেই কি করা হয়েছে, বেসের উপরেই সিজিটাকে নেওয়া হয়েছে এবং সেই সিজির মধ্য দিয়ে এই ভার্টিক্যাল লাইনটা পাস করছে। ক্লিয়ার হলো? Okay. হ্যাঁ ম্যাম, এবার ক্লিয়ার হয়েছে পুরো। বুঝতে পেরেছি ম্যাম। আমি নেক্সট ক্লাসে দেখবো, যদি ওটার আমি যদি কোনো সেরকম ইয়ে পাই, সিজির যদি কোনো ড্রয়িং আমি পাই, ঠিক আছে, টাওয়ারটার, তাহলে আমি নেক্সট ক্লাসে আগে তোমাদের একটু দেখিয়ে নেবো। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা। এবার এবার যে এক্সাম্পলটা আমরা পড়বো, সেটা আমরা ছোটবেলায় নিজেরাই এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু এখন বড় হয়ে গেছি বলে ভুলে গেছি। তোমাদের প্রত্যেকে নিশ্চয়ই তোমরা ছোট ছোট বাচ্চা দেখেছো, কারোর বাড়িতেও রয়েছে বা রিলেটিভদের মধ্যে রয়েছে বা বাড়ির আশেপাশে রয়েছে। ছোট ছোট বাচ্চা দেখেছো, ওরা যখন প্রথম হাঁটা শেখে, তখন কি ওরা একদম আমাদের মতো একদম মানে আমরা যেরকম স্টেবল ভাবে হাঁটি, পারে না তো। না ম্যাম। প্রথমে ওরা কি করে, হাত পা দিয়ে হাঁটার চেষ্টা করে, তাই না, যেটাকে আমরা বলি কি হামাগুড়ি দেয়, তাই না। Yes, তাহলে ma'am. ও তখন থেকে স্টেবিলিটিটাকে মানে প্র্যাকটিস করে, স্টেবল হওয়ার জন্য প্র্যাকটিস করে। তারপর ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে ও একসময় কি করে, নিজেকে ট্রেন করে ফেলে এবং আমাদের মতো দুটো পায়ের উপর ভর করে হাঁটতে পারে। তাহলে at the beginning of walking of human child with the help of hands and feet, the child is to practice to train himself in such a way that the vertical line passing through the center of gravity falls within his 2 feet. আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা কি দুটো পায়ের মাঝে রয়েছে তো, সেন্টার অফ গ্র্যাভিটিটা। তাহলে প্রথম প্রথম ও যে নিজেকে ট্রেন করে, হামাগুড়ি দেয় দুটো হাত আর পায়ের উপর, ও নিজেকে কি রাখার চেষ্টা করে না, ওর যে ভার্টিক্যাল লাইনটা আছে, সেটা যেন দুটো পায়ের মাঝে দিয়ে যেন সেই ভার্টিক্যাল লাইনটা সিজির মধ্য দিয়ে যেন যায়, সেটাই ও ট্রেন করার চেষ্টা করে। আস্তে আস্তে ও প্র্যাকটিস করতে করতে একটা টাইমে ও ট্রেন্ড হয়ে যায়, কিভাবে ও হাঁটলে বা দাঁড়ালে ওই সিজির মধ্য দিয়ে ভার্টিক্যাল লাইনটা কি করবে, পাস করবে। ঠিক আছে, ক্লিয়ার হলো স্টেবিলিটিটা? ইয়েস ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে আমরা কতগুলো ল্যামিনা নেব, সেই ল্যামিনা গুলোর সেন্টার অফ গ্র্যাভিটি কি করে আমরা মানে পজিশনটা কি করে লোকেট করব জানো। এই যেমন ধরো একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটা দেখো, রেক্ট্যাঙ্গেলটা যদি ধরো এখান থেকে আমরা একটা ডায়াগোনাল টানলাম, ঠিক আছে, এখান থেকে আমরা একটা ডায়াগোনাল টানলাম,
তাহলে এই যে দুটো ডায়াগোনাল একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করছে বা ছেদ করছে, এই পয়েন্টটাকে আমরা নাম দিলাম জি। ঠিক আছে, এই যে পয়েন্টটা যেখানে গিয়ে দুটো ডায়াগোনাল যে পয়েন্টে গিয়ে নিজেদেরকে ছেদ করছে, সেই পয়েন্টটাকে কি বলা হয়? সেই পয়েন্টটাকে কি বলা হয়? ওর সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে আমরা কোনো রেক্ট্যাঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটিটাকে কিভাবে আমরা পাবো না, সেই রেক্ট্যাঙ্গেলের যদি আমরা দুটো কর্ণ বা ডায়াগোনাল টানি, সেই কর্ণ দুটো যে বিন্দুতে ছেদ করে সেটাই হলো তার সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে আমার ধরো এটা যদি এক্স অ্যাক্সিস হয় আর এইটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, ঠিক আছে, বোঝা গেল? এক্স লেখা আছে দেখতে পাচ্ছ, এক্স বার। তাহলে এইটা যদি আমার এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি, যেটা ইউজুয়াল এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এক্স বার মানে কি হবে? এটা ধরো বেস, এটা হচ্ছে আমার বেস স্মল বি। তাহলে এই এক্সটা কত দূরে আছে? এক্স বার বলতে আমরা কি বুঝি? এক্স বার বলতে এক্স বার মানে কোথায়? এইখান থেকে এত অবধি, তাই তো? এক্স বার এখান থেকে এই মাঝের ভার্টিক্যাল অ্যাক্সিসটা অবধি, তাই তো? তাহলে এটা যদি আমার, এই বেসটা যদি আমার বি হয়, বেসটা যদি আমার বি হয়, তাহলে এক্স বার মানে কত? বি বাই 2, হাফ অফ বি। তাহলে এই জন্য দিয়েছে দেখো, এক্স বার ইকুয়াল টু হচ্ছে বি বাই 2। আবার এইটা যদি আমার রেক্ট্যাঙ্গেলের ডেপথ বা ডি হয়, এটা যদি আমার ওয়াই বার হয়, তাহলে ওয়াই বার মানে কত হবে? হাফ অফ ডি, দ্যাট ইজ ডি বাই 2। ক্লিয়ার? Yes, ma'am, clear. এবার নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে দেখানো হয়েছে একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের সিজি আমরা কিভাবে পাবো? ট্রায়াঙ্গেলের মধ্যমা কি করে টানতে হয় জানো তো? মধ্যমা বা মিডিয়ান। এই দেখো, এ বি সি। ম্যাম যে কোনো দুটো সাইডকে যদি আমরা ইন্টারসেক্ট করি তাহলে হচ্ছে ওর যে, সরি ইন্টারসেক্ট না, যদি বাইসেক্ট করি তাহলে হচ্ছে ওর যে ইন্টারসেকশন পয়েন্ট হবে ওইটাই। বাইসেক্ট মানে হচ্ছে সমান দুভাগে ভাগ করি, তাই তো? পারপেন্ডিকুলার, হ্যাঁ ম্যাম। ঠিক তো? তাহলে মানে একটা পারপেন্ডিকুলার টানি অন্য সাইডের উপর, তাই তো? যেমন ধরো দেখো এ বি অ্যাডজাসেন্ট সাইডের উপর। এক্স্যাক্টলি, এ বি সি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। এবার বি বিন্দু দিয়ে এসি বাহুর উপর, মানে এসি যে সাইডটা আছে, বি বিন্দু দিয়ে এসি সাইডের উপর বিই একটা আমরা কি টানলাম? মিডিয়ান বা মধ্যমা টানলাম। আবার কি করলাম? সি বিন্দু থেকে এবি যে বাহুটা আছে, মানে এবি যে সাইডটা আছে, সি বিন্দু থেকে আমরা কি করলাম? সিএফ একটা মিডিয়ান বা মধ্যমা টানলাম। আরেকটা কি? এ বিন্দু থেকে বিসির উপর, এ বিন্দু থেকে বিসির উপর আমরা কি করলাম? একটা মধ্যমা টানলাম বা মিডিয়ান টানলাম। তাহলে এই যে বিই সিএফ এ এইচ তিনটে লাইন পেলাম। এই তিনটে লাইন যে বিন্দুতে ইন্টারসেক্ট করছে, ঠিক আছে, যে বিন্দুতে ইন্টারসেক্ট করছে সেই বিন্দুটাই হচ্ছে কোনো ট্রায়াঙ্গেলের সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটি। ক্লিয়ার হলো? তাহলে এই সেন্টার অফ গ্র্যাভিটির লোকেশনটা কোথায়? না, যদি এটা টোটাল হাইটটা যদি আমার স্মল এইচ ধরি, তাহলে এটা হচ্ছে আমার বেস, বেসের থেকে h/3 মানে 1/3 অফ h উপরে হচ্ছে আমার সিজি, ট্রায়াঙ্গেলের সিজি। ক্লিয়ার হলো? ম্যাম বেসের ব্যাপারটা একবারটি বলবেন? ওই বেসের ব্যাপারটা একবারটি বেস বলুন। মানে ভূমি, বেস মানে ভূমি। এটা তো ভূমি, বিসিটা ভূমি তো, বিসিটা ভূমি তো। তাহলে সেই ভূমির থেকে কোন দিক বরাবর? না ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ও কতখানি উপরে থাকে? না 1/3 অফ এইচ।
এই যে এইচটা যদি ওর ভূমির থেকে একদম এই উপর অব্দি টোটাল হাইট যদি হয় তাহলে হবে কত 1/3 অফ এইচ। ক্লিয়ার হলো ওর সিজির Yes, ma'am. পজিশন। আচ্ছা এবার চলে যাচ্ছি নেক্সট সেমি সার্কেলের ক্ষেত্রে। সেমি সার্কেলের ক্ষেত্রে বড় করি, সেমি সার্কেলের ক্ষেত্রে আমাদের পজিশনটা আমাদের জানতে হবে, ঠিক আছে? যদি ওর রেডিয়াস স্মল আর হয় তাহলে ভূমি থেকে ও কতখানি উপরে থাকবে না 4r/3π উপরে থাকবে। কি বরাবর না ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর। বোঝা গেল? তাহলে সেমি সার্কেলের ক্ষেত্রে এগুলো কিন্তু মনে রাখতে হবে, মানে মুখস্থ রাখতে হবে। 4r/3π, যেখানে আরটা হলো সেমি সার্কেলের রেডিয়াস আর ভূমি থেকে কোন অ্যাক্সিস বরাবর না ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ডিসটেন্স। এবার চলে আসছি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে উপরের বাহুটা যদি স্মল এ, নিচের বাহুটা যদি স্মল বি হয়, আর এই টোটাল যে হাইটটা যদি স্মল এইচ হয়, তাহলে সিজিটা কতখানি দূরে হবে না ভূমির থেকে h/3 ইন্টু b+2a ডিভাইডেড বাই b+a দূরে হবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? Yes, ma'am. সবার ক্লিয়ার তো? মেয়েরা বুঝতে পারছো না তো? এগুলো পুরো মনে রাখতে হবে পুরোপুরি। এগুলো হ্যাঁ, এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো দেখবে যত বেশি প্রবলেম করবে না তত দেখবে এগুলো খুব ভালো মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে একটা রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে সিজিটা কতখানি দূরে হবে, মানে সিজির লোকেশনটা কি হবে? যদি রাইট সার্কুলার কোণের টোটাল হাইটটা যদি আমার এইচ হয় তাহলে ভূমির থেকে h/4 দূরে হচ্ছে ওর সিজি লোকেশন, ঠিক আছে? এই কটাই তোমাদের বলবেন বলো। কোডটা কোথা থেকে পেলাম একটু বলবেন? কোনটা কোথা থেকে পেলাম? ফোরটা h/4 কোথা থেকে পেলাম? এটা ক্যালকুলেশন করে বার করা রয়েছে, ঠিক আছে? বার করা হয়েছে, ঠিক আছে? তোমাদের ওই ডেরিভেশনটা নেই, শুধু তোমাদের এইটুকু জানলেই হবে h/4 দূরে, মানে যে ডিস্টেন্সটা হয় সেটা হচ্ছে 1/4 অফ এইচ বেসের থেকে। বোঝা গেল কি বললাম? কি বললাম বুঝলে? ইয়েস ম্যাম। কারোর এখানে আজকে আমি এতটাই পড়াবো তোমাদের, কারোর যদি এর মধ্যে কোনো কিছু কোনো জায়গাতে জিজ্ঞেস করার থাকে আমাকে জিজ্ঞাসা করো। আমি এটা দিয়ে দেবো, পিডিএফ করেই দেবো, অনেকের পিপিটি খুলছে না, হতে পারে কারণ আমার তো এটা। ম্যাম হ্যাঁ বলো। আপনি না ফার্স্টের পিপিটি না জিপ ফাইলে পাঠিয়েছিলেন, তো ওটা খুলছে না। তো ফার্স্টের না আমি তো পিপিটিটা পরে পাঠিয়ে দেবেন। না না আমি তো পরে পিডিএফ করে পাঠিয়ে দিলাম। পাঠিয়েছিলেন? হ্যাঁ দেখতে হবে। দুটো গ্রুপে ঠিক পোস্ট আছে। করে দিয়েছি। তুমি লিখেছিলে তো? তুমি লিখেছিলে কি ওটা যে বললে এক্ষুনি? দেখো দুটো গ্রুপেই আমি লিখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আজকেরটাও আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো। কারোর কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে বলো। না আমি কিছু problem নেই। আচ্ছা আচ্ছা তোমাদের তাহলে প্রথম দিকের গুলো হলো, কোর্সের গুলো কিছুটা পড়িয়েছিলাম, ভেক্টর কি ইউনিট কি এগুলো পড়িয়েছিলাম। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম ওই ফোর্সের পিপিটিটা আপনি বোধহয় দেননি, যদি হয়তো হ্যাঁ দিয়েছেন দিয়েছি কিন্তু আমরা আমি। হারিয়ে ফেলেছি। ম্যাম এই রিসেন্টলি দিয়েছেন? আচ্ছা আমি ফোর্স যেদিন ক্লাস নিয়েছি সেদিনই দিয়েছি, আমি একটু একটু বাদেই আমি তোমাদেরকে করে লিখে দিচ্ছি কোনটা। আচ্ছা 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 ওকে ওকে। অ্যাকচুয়ালি গ্রুপে অনেক মেসেজ হয় তো, ওটা হয়তো কোনো কারণে মিস করে গেছি। কোর্সের খুবই প্রিলিমিনারি জিনিস ছিল, ঠিক আছে? ওর মধ্যে বুঝলে? না ম্যাম আপনি যেটা ওটা বলছিলেন যে প্যারালাল প্রিলিমিনারি ফ্লো শেখো। এই টাইপের যে কোর্স গুলো ছিল ওই টাইপের কোনো পিপিটি দিয়েছেন কিনা ওইটা জিজ্ঞেস করছি। হ্যাঁ ওটার উপর পিপিটি দিয়েছি তো আমি। আচ্ছা 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 দাঁড়া ঠিক আছে। আমি সব করে লিখে দিচ্ছি।
আচ্ছা তাহলে কারোর কোনো এইগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই তো, কোয়েশ্চেন নেই? নেই তো? আচ্ছা আমি পিপিটিটা তাহলে শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে, এখনই শেয়ার করে দিচ্ছি, আমি পিডিএফ করেই শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখো, আমার নেক্সট ক্লাস যেদিন পড়বে তার আগে আমাকে বলো, ক্লাসের শুরুতে বলো, আর কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে, বাকি 3টে ক্লাসের কোনোটাতে কোনো প্রবলেম থাকলে বলো, আমি আরেকবার বুঝিয়ে দেবো। হ্যাঁ ঠিক ওকে আছে, ম্যাম। ঠিক আছে। তাহলে ক্লাসটা আজকে এখানে শেষ করছি, ঠিক আছে? সবাই হ্যাভ আ Thank you, গুড ma'am. ডে। থ্যাংক ইউ।